আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কেয়ার সার্ভিসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে টপিকসটা নিয়ে লাইভে আসলাম সেই টপিকসটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং বিল্ডিং কেয়ার সার্ভিসের যে ইয়েটা লিফলেটটা। তো এখানে অনেকগুলা টপিকস নিয়ে আমরা কাজ করে থাকি। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে লিকেজ, ক্র্যাক ট্রিটমেন্ট এবং অ্যাঙ্করিং, রিভার অ্যাঙ্করিং এবং অ্যাঙ্করিং, এই তিনটা টপিকস নিয়ে কথা বলবো। যে আমাদের যে প্রজেক্টগুলো থাকে, যে প্রজেক্টের বেসমেন্ট হতে পারে, তারপরে যে কিচেন বা টয়লেট, এগুলাতে পানি লিক করে থাকে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে যে বেসমেন্টে যখন থাকে, বেশিরভাগ ফলো করা হয় যে লিকগুলা বেসমেন্ট প্রজেক্টগুলোতেই হয়ে থাকে। এবং ওই সে দেখে যে টপ ফ্লোরগুলোতে ক্র্যাক হয়। আর ক্র্যাকটা হয়ে থাকে নর্মালি বেশিরভাগ টপ ফ্লোরে বা ওভারলোডের কারণে ওয়ালগুলা ফেটে যায়, বা সে বিম ফেটে যেতে পারে, ছাদ ফেটে যায়। তো আরসিসি স্ট্রাকচারগুলোতে অনেক সময় অনেক বেশি ক্র্যাক দেখা যায়, তবে টপ ফ্লোরটা তুলনামূলক একটু বেশি ক্র্যাক থাকে। এবং ওই যে রেনফোর্সমেন্টের অ্যাঙ্করিংটা নিয়ে অনেকেই আমার কাছে জানতে চাইছে, এবং হচ্ছে অনেকেরই সমস্যাটা বেশি ভুগতেছে। অনেকগুলাই কোশ্চেন আসছে, তো ভাবলাম যে লাইভে এসে ইনশাল্লাহ কিছু এইগুলা নিয়ে একটু ডিটেলস আলোচনা করার একটু চেষ্টা করলাম। তো ইঞ্জিনিয়ারিং বিল্ডিং কেয়ার সার্ভিসের সাথে যারা নাকি ফলো করেন তারা অবশ্যই জানবেন যে আমরা কনস্ট্রাকশন রিলেটেড যে কেমিক্যালের সাথে যে কাজগুলো থাকে, ইনশাল্লাহ ওইগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো আজকে যে টপিকসগুলো আলোচনা করব, শুধু তিনটা টপিকস। সেটা হলো যে বেসমেন্ট এবং ওয়াটার প্রুফিং, আন্ডারগ্রাউন্ডের যে ওয়াটার প্রুফিং না করার কারণে যে লিকগুলো হয়, ওই লিকগুলোর সলিউশন, এবং ওই যে ক্র্যাক, এবং ওই যে রেনফোর্সমেন্টের যে অ্যাঙ্করিং হয়, মানে রড যে আমরা বসাইতে হয় অনেকে প্রয়োজনে, দেখেছে রড কেটে যাওয়ার কারণে বা ময়েশ্চার পড়ার কারণে অনেক সময় ভেঙে গেছে। পুরনো ফাউন্ডেশন ছিল 5 তলা, 2 তলা হওয়ার পরে 10 বছর পরে আছে, ছাদের উপরে জং ধরতে ধরতে রডটা ভেঙে গেছে, বা চুরে কেটে নিয়ে গেছে, বা ভুলবশত লেপিং দেওয়ার মতন রড রাখা হয় নাই, তখন এসে কিন্তু অ্যাঙ্করিং করে রডটা বসাইতে হয়। এবং রডটা কিভাবে বসাইতে হয় এবং তার সাইন্টিফিক কি ব্যাখ্যা আছে, ওইটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের যে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং কেয়ার সার্ভিসটা যারা এখনো ফলো করেন নাই, আমাদের যে ফেসবুক পেজ আছে ওইখানে ফলো করে রাখবেন। ইনশাল্লাহ আমরা এই রিলেটেড সকল কাজগুলো নিয়ে কাজ করতেছি, ঢাকা সহ বাংলাদেশের সকল জায়গায়। আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করলেও আমরা সাড়া দেওয়ার চেষ্টা করব। তো আমরা যে কাজগুলো করে থাকি, যেমন কনস্ট্রাকশন কেমিক্যাল রিলেটেড যে কাজগুলো থাকে, যেমন ওয়াটার প্রুফিং, এটা আন্ডারগ্রাউন্ড হতে পারে, ওয়াটার ট্যাঙ্ক হতে পারে, কিচেন হতে পারে, বা রুফটপ হতে পারে। বিশেষ করে এখন কিন্তু বেসমেন্ট এবং রুফটপ গুলাতে সমস্যা বেশি হয়, যেহেতু রুফটপে এখন মানুষ এসে গার্ডেন করতেছে, যে অনেক গাছ করতেছে, অনেকে তো সুইমিং পুল করতেছে। হ্যাঁ, বা সৌন্দর্য বর্ধনের জন্য সৌন্দর্য বর্ধনের জন্য মানুষ হইছে যে টালি ইউজ করতেছে, টালিটা কিন্তু ওয়াটার প্রুফিং না। তো ওয়াটার প্রুফিং না করার কারণে কিন্তু পরবর্তীতে দেখা গেছে 5-6 বছর পর কিন্তু ড্যাম হয়ে যাচ্ছে। তো এইগুলা কেন হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি। তো আমরা মূলত কিন্তু হিট প্রুফিং, আবার একটা জিনিস নিয়ে কাজ করতেছি, হিট প্রুফিং, রুফটপে হিট প্রুফিং, তারপর হচ্ছে ওয়ালগুলাতে ড্যাম, তারপর হচ্ছে রিপেয়ার, ইলেকট্রোফিটিং, ফেয়ার ফেস প্লাস্টার, সিমেন্ট প্রেসিস, ইপ্রক্সি ইঞ্জেকশন, পিও, ফ্লোরিং যেটা আছে, ফ্লোরিং এর মধ্যে আমরা ইপ্রক্সি, পিও এবং হার্ডেনার, এবং হচ্ছে কেমিক্যালের যে প্ল্যান্টগুলো থাকে বা ওয়াটার যে প্ল্যান্টগুলো থাকে, যেমন ইটিপি, ডাব্লিউটিপি, প্রোটেক্টিভ কোটিং, রেনোভেশন, রিমোল্ডিং, কোর কাটিং, এবং হচ্ছে রিবার স্ক্যানিং এবং ইউপিটি টেস্ট, অল টাইপ অফ কনস্ট্রাকশন, এই রিলেটেডের কাজগুলো আমরা করে থাকি। তো অবশ্যই আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন আশা করব। তো আজকে যে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে লিকেজ। আমাদের লিকেজগুলা প্রধানত কোথায় কোথায় বেশি হয়? আমাদের লিকেজগুলা কিন্তু নর্মালি বেশি লক্ষ্য করা যায় যে পানির ট্যাঙ্কিতে, যে আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার রিজার্ভারটা হয়, এই রিজার্ভারটার ভিতরে দেখা গেছে যে যে আমাদের যে ফুটিংটা থাকে বা ওই মেট বা ফাউন্ডেশনটা থাকে, এরপরে যে ভার্টিক্যাল যে ওয়ালটা আমরা করে থাকি, তো ওই ওয়ালে দেখা যাচ্ছে যে ওই যে কনস্ট্রাকশন যে জয়েন্টটা হয়, ওই জয়েন্টে কিন্তু
জয়েন্ট দিয়া কিন্তু হচ্ছে যে ইয়া হয়, লিক করে, পানি লিক করে হচ্ছে লিক লিক শুরু হয়ে যায় যখন বেসমেন্টগুলোতে ওয়াটার স্টপার ইউজ করা হয় না, বা হচ্ছে মেমব্রেন বা ওয়াটারপ্রুফিং কিছু ইউজ করা হয় না, তখন কিন্তু লিক হয়। ওই কনস্ট্রাকশন জয়েন্টগুলো দিয়ে লিক হয়, অনেক সময় মাঝখান দিয়েও লিক হয়। যদি কখনো ওই যে বয়েড থেকে যায় বা হানিকম বাইরে হয়, তখন হচ্ছে বাইরের প্রেশার দিয়ে ভিতরে দিয়েও কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের এই প্রবলেমগুলোর কারণেও কিন্তু অনেক সময় লিকেজটা হয়ে থাকে। তো এই লিকেজের সমাধানটা কি, এই লিকগুলা কিভাবে আমরা সমাধান করে থাকি, এখানে আমাদের একটা ছবিতে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এটা কিন্তু হচ্ছে দেখেন এই মাঝের ওয়াল দিয়ে কিন্তু হচ্ছে পানি পড়তেছে, এবং এই যে কনস্ট্রাকশন যে জয়েন্ট আছে এই বেসমেন্ট ফ্লোর থেকে রিটার্নিং ওয়ালের এই জয়েন্ট দিয়ে কিন্তু হচ্ছে পানি পড়তেছে। এই লিকেজের সলিউশনটা হয়েছে প্রথম যদি করে থাকি আমরা, প্রথম যেটা করে থাকবো সেটা হচ্ছে যে আমরা যখন নতুন বিল্ডিং করব তখনই কিন্তু আমরা তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পদক্ষেপ নিতে পারি। সেটা হতে পারে যে আমাদের ম্যাটের নিচে, আমাদের বেসমেন্ট ফ্লোর হলে ম্যাটের নিচে হচ্ছে মেমব্রেন ইউজ করা, সেলফ অ্যাডিসিভ হতে পারে, সেটা টর্চ মেমব্রেন হতে পারে, যেটা সুবিধাজনক হয়, বা ইঞ্জিনিয়ারের রিকমান্ড যেটা থাকে সেটা ইউজ করা। আর তারপরে আমরা কিন্তু কনস্ট্রাকশন জয়েন্টে ওয়াটার স্টোপারটা ইউজ করতে পারি, যে ওয়াটার স্টোপারটা ইউজ করলে কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় যে 99% মোটামুটি এটা লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যাদের এটা ইউজ করা হয় নাই, পরবর্তীতে এটা দেখা গেছে যে নষ্ট হয়ে গেছে বা লিক হয়ে গেছে, তখন কিন্তু এটাকে আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই করে এটাকে আমরা যখন নাকি 1/2 ইঞ্চি পিভিসি পাইপে দিয়ে নজেল বসাইতে হয়, ইপক্সি ইনজেকশন বলে একটা ইনজেকশন, বা গ্রাউট ইনজেকশন, বা ড্রিল মেশিন দিয়ে আমরা এটাকে একটা ছিদ্র করা হয়, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হয়, তখন এটা নজেল বসানো হয়, গ্যাপে গ্যাপে নজল বসানো, যেখানে যেখানে ফাঁকা আছে নজল বসানো হয়। নজল বসায় আমরা একটা কেমিক্যালের গ্রাউট তৈরি করা হয়, যার পিএসআই কংক্রিটের পিএসআই তুলনায় অনেক বেশি থাকে। তখন ওই হাইড্রোলিক্স মেশিন দিয়ে আমরা কেমিক্যালের যে পুটিংটা তৈরি করা হয়, সেই পুটিং দিয়ে সেটা নজেল দিয়ে এটার ভিতরে খুব প্রেশার ক্রিয়েট করা হয়। প্রেশার ক্রিয়েট করলে তখন ওইগুলার ভিতরে দিয়ে যে ক্র্যাকগুলা বা ফাঁকাগুলা বা ফিল আপগুলা থাকে, ওই ভিতরগুলা হয়েছে কি ফাঁকাগুলা ফিল আপ হয়ে যায়, ফিল আপ হয়ে ওই নজেলগুলার ভিতর দিয়ে পড়তে হবে। যদি আমরা দেখি যে নজেলগুলার ভিতরে দিয়ে সেটা ওই পুটিংটা বা ওই মশলাটা চলে আসছে, তার মানে হলো যে আমাদের যে ভিতরে যে বয়েটা ছিল, বয়েটের কারণে লিক হতো, ওই বয়েটা ফিল আপ হয়ে গেছে। এবং ওই যে পুডিংটা ইউজ করা হয় এটার স্ট্রেন্থ কিন্তু প্রায় 5,000 6,000-এর মতন প্লাস থাকে এটার স্ট্রেন্থ। আমরা কিন্তু ফাউন্ডেশন 3500 পিএসআই স্ট্রেন্থ ধরে এরকম নর্মালি ডিজাইন করা হয়ে থাকে। তখন বোঝা যাচ্ছে যে আমাদের 100% এটা হচ্ছে। আরেকটা কিন্তু আছে যে প্লাগিং করা, আমাদের যে ফার্স্ট সেটিং সিমেন্ট থাকে ওইটা দিয়ে আমরা এটা ধরন বুঝে আমরা সলিউশনটা করি, যে আমাদের যে লিকেজটা কোন ধরনের লিকেজ এবং ওইটার জন্য কি ধরনের ট্রিটমেন্ট করতে হবে। অবশ্যই যাদের নলেজেবল প্রকৌশলী, যারা কনস্ট্রাকশন কেমিক্যাল এগুলো নিয়ে কাজ করে, এরকম প্রকৌশলী দিয়ে অবশ্যই এটা ভিজিট করে ওনাদের ওই পজিশনের জন্য কোন মেথডটা দিলে বা কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করলে সাশ্রয় হবে এবং কার্যকর হবে, এটা ওনার ডিসিশন নিবে। কেউ ইচ্ছা করলে প্লাগিং করতে পারবে না, কেউ ইচ্ছা করলে এই যে এটাকে ইনজেকশন করতে পারবে না, এই প্রক্সি যে ইনজেকশনটা আছে ইনজেকশনটা করতে পারবে না। তো এটা ডিসিশন হবে ইঞ্জিনিয়ারদের, কিন্তু এটারও সমাধান বর্তমানে চলে আসছে খুব সহজে, খুব ভালোভাবেই এটা সমাধান হচ্ছে। তো ইনশাল্লাহ এটাও যদি কারো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা এগুলো করে থাকি। তো নেক্সট যে কাজটা আছে সেটা হচ্ছে ক্র্যাকটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। সেটা হচ্ছে টপ ফ্লোরে যখন নাকি আমরা অনেক বেশি পাই। সেটা কিভাবে হয়, আমরা যখন নাকি দেখা যায় যে টপ ফ্লোরে কাজ করা হয় তখন কিন্তু এটা ওপেন থাকে, ওপেন সারফেস থাকে। গ্রীষ্মকালে রোদের তাপমাত্রা বাংলাদেশে এখন 38, 40, 41 পর্যন্ত চলে যায়। তখন ওই 10তলা বিল্ডিং এর উপরে বা 9তলা বিল্ডিং এর উপরে দিয়ে কিন্তু অনেক টেম্পারেচার থাকার কারণে কিন্তু হালকা মাইনর ক্র্যাক সৃষ্টি হতে থাকে, জেনারেট হতে থাকে। হয়তো বা নর্মাল চোখে এটাকে অনেক বেশি মনে হয় না, অনেক কম মনে হয়। তো ক্র্যাক হলে কি সমস্যা হয়, ক্র্যাক যদি এই মাইনর যে ক্র্যাকগুলো আছে এগুলো কিন্তু ফেটে থাকে। যখন আবার নাকি বর্ষাকাল শুরু হয় তখন কিন্তু ওই ক্র্যাকগুলা দিয়ে কিন্তু পানি প্রবেশ করা শুরু করে দেয় ছাদের ভিতরে। আর যখন নাকি ছাদের ভিতরে নর্মালি পানিগুলা প্রবেশ করা শুরু হয়, তখন যদি এটার ভিতরে দিয়ে পানিটা চলে যায় তার মানে রডের গায়ে লেগে গেছে,
আর রডের গায়ে যদি পানি লেগে যায় তার মানে হচ্ছে রডটা ময়েশ্চার ধরবে, আর যখন নাকি রড ময়েশ্চার ধরে তখন হচ্ছে রডের ধর্ম হচ্ছে বিক্রিয়া করে এটা হচ্ছে ফুলে যাবে, আর রড যখন ফুলে যাবে তখন কংক্রিটকে প্রেসার দিবে, আর যখন কংক্রিটকে প্রেসার দিবে তখন কংক্রিটটা ফেটে যাবে। কংক্রিট ফেটে ফেটে দেখা গেছে 20-30 বছর হয়েছে না বিল্ডিং, দশে দশে প্লাস্টার পড়তেছে, এটা কিন্তু হচ্ছে ক্র্যাক হওয়ার কারণেই হয়ে থাকে। তখন কিন্তু ছাদরা পুল ড্যামেজ হয়ে যায়, রডগুলো নষ্ট হয়ে যায় এই ক্র্যাকগুলোর কারণে। তো এই ক্র্যাকগুলো যদি কখনো চোখে দেখা পড়ে তখন ওই ক্র্যাকগুলোকে অবশ্যই প্রকৌশলীদের পরামর্শ নিতে হবে, এবং দেখা গেছে এটা কি করতে হবে, ছাদের যে এই ক্র্যাকগুলো আছে ক্র্যাকগুলো আইডেন্টিফাই করে ওইগুলা যদি একটু বড় হয় তাহলে এগুলাকে গ্রাইন্ডিং মেশিন দিয়ে আর একটু কেটে গ্রুপ করে, তো ওইখানেও অনেক সময় ইনজেকশন ইউজ করতে হয়, অনেক সময় পুটিং ক্র্যাক রিপেয়ার পেস্ট দিতে হয়। তো ইঞ্জিনিয়াররা ডিসাইড করবে যে এটা কি করতে হবে বা কি করা উচিত, সেটা করতে পারে। আর যদি কখনো দেখা গেছে যদি কলামে যদি ক্র্যাক হয়, যদি কলামে ক্র্যাক হয় ওভারলোডের কারণে বা আন্ডার এনফোর্সমেন্ট বা ওভার এনফোর্সমেন্টের কারণে যদি কংক্রিট ফেল করে, তো ওই যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো যদি ফেল হয় তখন প্রকৌশলী সিদ্ধান্ত নেবে আসলে এটা ক্র্যাকটা কোনভাবে রিপেয়ার করা যেতে পারে, প্লেট বসানো যেতে পারে। যদি কখনো কলামে বা ভীমে যদি ক্র্যাক হয় তখন আমরা নর্মালি প্লেট বসাই, তো প্লেটটা অ্যাঙ্করিং করে বসাইতে হয়, সেটা হচ্ছে অবশ্যই যারা রেক্টিফিটিং নিয়ে কাজ করে ওইরকম সেরকম প্রকৌশলীর কনসার্ন নিয়ে এই করতে হবে। তো ক্র্যাকের যে সমস্যাগুলো হয় এটা কিন্তু ব্যাপক, এটা নিয়ে যে মানুষের অলসমি করার কোনো সুযোগ থাকে না যদি টপ ফ্লোরে বিশেষ করে হয়, সেটা নিয়ে কিন্তু দেখা গেছে যদি মানুষ অলসামি করে কি বলে এই ঢিলামি করে তখন কিন্তু ছাদরা পুরাটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বর্তমান সময়ে কিন্তু মানুষ গার্ডেন করে থাকে, ছাদের টপ ফ্লোরে গার্ডেন করে থাকে, তো পানি দেওয়া হয়, তো যদি ফেটে যায় তখন পানিগুলা কিন্তু গ্রীষ্ম শুধু বর্ষাকাল না সারা বছরই কিন্তু টুকটাক পানি যেতে থাকে। যখন নাকি পানি যেতে থাকবে তখন কিন্তু দেখা গেছে যে মোটামুটি ভালো পরিমাণে ড্যামেজ হতে থাকবে, তো ড্যাম হলেই তো সমস্যা। তো এই লিকেজ এবং এই যে ক্র্যাকের ট্রিটমেন্ট এগুলা কিন্তু ইনশাল্লাহ আমাদের প্রকৌশলীদের তত্ত্বাবধানে আমরা খুব ভালোভাবে করে থাকি। ইনশাল্লাহ আমাদের ইঞ্জিনিয়ার্স বিল্ডিংকে সার্ভিস ঢাকা সহ বাংলাদেশের সকল জায়গায় সার্ভিস দিয়ে যাচ্ছে। আমাদের নলেজেবল থেকে আমরা যতটুকু পারতেছি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। তো আজকের যে মূল ভালো একটা টপিক ছিল সেটা হচ্ছে যে রিভার অ্যাঙ্করিং। অ্যাঙ্করিং এটা কিন্তু মোটামুটি অনেক সমস্যা দেখতেছি আর কি, অনেক ফোন আসে মাঝে মাঝে, আমি এটা ফোন ফেস করি, অনেক ইঞ্জিনিয়ার অনেক কনসালটেন্সি থেকেও ফোন আসে, অনেক ভাইয়েরা ফোন দিয়ে জানতে চান আসলে কি করণীয় বা কি করা উচিত। দেখা গেছে যে ছাদের ফাউন্ডেশন ছিল 5 তলা, 2 তলা কমপ্লিট করার পরে মিস্ত্রির ভুল বা অজ্ঞতা বা ভুলবশত লেপিং দেওয়ার মতন রড রাখা হয় নাই। হ্যাঁ, তারপরে হয়েছে অনেক সময় হয়েছে কি 10 বছর পরে আছে ছাদ দেওয়ার পরে রড পড়েছিল, ময়েশ্চার ধরার কারণে রডের গোড়া দিয়ে ভেঙে গেছে কমে গেছে থিকনেস, আবার অনেক সময় চুরে কেটে নিয়ে গেছে, এরকমও জানতে পারছি। তো এই যে প্রবলেমগুলো হয় এটার সলিউশনটা কি, অনেকে বলে যে ওয়েল্ডিং করে দিতে হবে, যে ছাদ ভেঙে একটু ওয়েল্ডিং করে দেন 2-3 ইঞ্চি, তো এরকম অনেকের সমাধানও দেখি। তো এটার আসলে প্রপার সমাধানটা কি? আচ্ছা, আপনি যখন নাকি একটা অনেক টেম্পারেচার মানে ওয়েল্ডিং করা হয় কি অনেকে হিট দিয়ে এটাকে জয়েন করে দেওয়া হয়, যখন আপনি রডের গায়ে একটা হিট দিবেন, হিট দিয়ে আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি, আপনি একটা রডের গায়ে এসে ইয়া করবেন, ওয়েল্ডিং করবেন, আর একটা নর্মাল ওয়েল্ডিং করবেন না, না করে দুইটাকে 1 মাস পানিতে ভিজায় রাখেন, 1 মাস তুই পানিতে ভিজায় রাখেন, দেখবেন যে যেটা নাকি নর্মাল এটার আসলে তেমন কিছুই হয় না, কিন্তু যেটা নাকি ওয়েল্ডিং করা হয়েছিল সেটা কিন্তু দেখা গেছে অনেক পরিমাণ ময়েশ্চার ধরে গেছে। কেন ময়েশ্চার ধরছে? কারণ ওই যে রডে দিয়ে ওয়েল্ডিং করার কারণে পানির সংস্পর্শে যখন চলে আসছে তখন ওই জায়গাতে কিন্তু এটার স্ট্রেংথ কমে গেছে, স্ট্রেংথ কমে যাওয়ার কারণে এটা কিন্তু তাড়াতাড়ি অ্যাটাক হচ্ছে, যখন অ্যাটাক তাড়াতাড়ি হচ্ছে তখনই কিন্তু এটা ময়েশ্চার ধরে যাচ্ছে। তো আমরা যখন নাকি এটা ওয়েল্ডিং করবো অবশ্যই কলাম ডালাই দিব, আর কলাম ডালাই দিলে অবশ্যই এটাকে ওটার সাথে যে মশলা ইউজ করা ওটার মধ্যে পানি থাকে, তো ওয়েল্ডিং করা যাবে না। কিন্তু ওয়েল্ডিং করার শর্ত আছে, কিন্তু আমরা যে ওপেন স্পেসে যে ওয়েল্ডিংটা করে থাকি সেই ওয়েল্ডিংটা আসলে প্রপার কোনো ওয়েল্ডিং না, এটা কোনো সমাধান না। তবে কলামের রডগুলোতে এইভাবে ওয়েল্ডিং করা যাবে না। এখন কি করতে হবে, করণীয় কি? বা হইছে কোনো ছাদ আছে, ছাদের থেকে একটা স্ল্যাব বা একটা বারান্দা এক্সটেনশন করতে চাচ্ছেন, এটার জন্য কিন্তু রড বাড়াই দিয়ে ছাদের অ্যাঙ্করিং করে কিন্তু করা সম্ভব।
তারপরে কোনো বিম এক্সটেনশন করার প্রয়োজন হচ্ছে, এরকম কোনো এক্সটেনশন করার প্রয়োজনও কিন্তু রেনফোর্সমেন্ট দেখা গেছে বলে রাখা হয় নাই, সিঁড়ির রড রাখা হয় নাই, এরকম যে কোনো বা বিমের থেকে বিম বাড়াইতে চাচ্ছেন, এরকম যদি সুযোগ থাকে কলামের গোড়া থেকে বিম বাড়াবেন, সেরকম করা যেতে পারে। সেটার জন্য একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে, যদি 20 ইঞ্চি দেওয়া হয় তার জন্য মেজারমেন্ট, 16 ইঞ্চির জন্য একটা মেজারমেন্ট আছে। সেটাকে আগে হচ্ছে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করতে হবে, তারপর হচ্ছে এটাকে ব্লাওয়ার দিয়ে ওয়াশ করতে হবে, তারপর হচ্ছে আমাদের ইপক্সি গান আছে, আমরাকে সেই রডটাকে ওই জায়গায় সেটেল করে বসায়া তখন গান দিয়ে ওই কেমিক্যালটা ফিক্সড করতে হয় নজেলের মাধ্যমে। সেটা খুবই শর্ট টাইমের মধ্যে করতে হয়, কারণ এটা 1 মিনিট পরে গেলে এটা সেটেল জমাট বেঁধে যায়, এটা তারপরে আর লাগানো সম্ভব হয় না, তখন নষ্ট হয়ে যায় কেমিক্যালটা। তো যখন নাকি এটা ইপক্সিটা অ্যাঙ্করিং করা কমপ্লিট হবে, তার 10 মিনিট পরেই কলাম ঢালাই দেওয়ার মতন এবিলিটি চলে আসে। কেন চলে আসে? আমরা যখন একটা কলামের ডিজাইন করে থাকি, যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন করে থাকেন, ওইটাতে কিন্তু দেখা যায় যে মোটামুটি 3500 বা 4000 স্টেজ ডিজাইন করা হয়। আর ওই যে অ্যাঙ্করিংটার যে গ্রাউন্ডটা থাকে বা ইপক্সির যে যে কেমিক্যালটা থাকে, এটা কিন্তু প্রায় 6000 আপ, মানে 7000-8000 পর্যন্ত স্ট্রেন দেয়। তো এটা এত পরিমাণে শক্তভাবে এটাকে ধরে ফেলে, যেটা নাকি নর্মাল 1 ঘন্টা পরেই কলাম করার মতন প্রস্তুত হয়ে যায়। তখন ওই জায়গাতে কিন্তু ওই ট্রিটমেন্টটা করে কিন্তু আমরা কলাম করতে পারি, এবং ওইভাবেই করতে হবে। আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রহণযোগ্য মতামত, আর এটা বাংলাদেশে বর্তমানে ভালোভাবেই হচ্ছে এবং এটা প্রচলন শুরু হয়েছে, এবং ইনশাল্লাহ আমরাও এইগুলা কাজ করতেছি। আমার বেশ কিছু প্রজেক্ট করা হয়েছে, কারো প্রয়োজন হলে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে এগুলো শেয়ার করেও দেখতে পারেন আসলে প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয়। তবে ওয়েল্ডিং করে না বা ছিদ্র করে রড বসাই দিয়ে এভাবে কোনো এটাই ইঞ্জিনিয়ারিং গ্রহণযোগ্য কোনো মতামত নাই। আমাদের যারা নাকি কনস্ট্রাকশন কেমিক্যাল নিয়ে কাজ করে, এরকম ভালো কোনো কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানির সাথে এবং ভালো যারা নাকি রেক্টোফিটিং নিয়ে এসে এই কেমিক্যাল রিলেটেডের কাজগুলো নিয়ে কাজ করে, ওনাদের সাথে কনসার্ন করে ভালো পরামর্শ নিয়ে কাজ করতে হবে। তো ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এর সার্ভিস ইনশাল্লাহ এই সকল সার্ভিসগুলোই বাংলাদেশে, সারা বাংলাদেশে দিয়ে থাকে। তো যাদের প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, যেভাবে সুবিধা হয় পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। তাছাড়াও আমাদের টপ ফ্লোরে বা বেসমেন্টে ওয়াটার প্রুফিং বা ওয়াটার ট্যাঙ্কিতে ওয়াটার প্রুফিং, রুফটপে হিট প্রুফিং, ওয়ালগুলাতে ড্যাম প্রুফিং যে রিলেটেড কাজগুলো আছে, ফ্লোর হার্ডেনার, পিও, এই যে কাজগুলো আছে ইনশাল্লাহ আমরা করে থাকি। তো আমাদের সাথে যোগাযোগ করলে আশা করব যে আমরা ইনশাল্লাহ ভালো সাপোর্ট দিতে পারবো। তো অবশ্যই পরিশেষে বলতে হয় যে আমাদের সাথেই থাকুন, আমাদেরকে ইউটিউবে যারা দেখবেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমাদের সকল ভিডিওগুলা সবার আগে আপনাদের কাছে চলে যায়। আর যারা নাকি আমাকে ফেসবুক থেকে দেখছেন লাইভ, তারা অবশ্যই আমাদের ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কেয়ার সার্ভিসের পাশে থাকুন, ফলো করে থাকেন। আমরা এই রিলেটেড কাজগুলো করে থাকি। আর যারা নাকি ইঞ্জিনিয়ার আছেন ইনশাল্লাহ ওনাদেরও কাছে অনেক সময় এরকম অনেক ল্যান্ড চলে আসে যে এই রিলেটেড প্রবলেম করে, ওনারাও ইনশাল্লাহ আমাদের ফলো করে রাখেন, যেন ওনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে পরামর্শ করলে বা আমাদের প্রয়োজন হলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ইনশাল্লাহ যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।